নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে ব্লাড প্রেশার সম্পর্কে আপনাদের যে ধারণাটা আছে সেই ধারণাটাই পাল্টে যেতে পারে। ব্লাড প্রেশার আজকে এমনই একটা মহামারী হয়ে দাঁড়িয়েছে, বেশিরভাগ বাড়িতেই এমন কেউ না কেউ আছেন যারা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছে। তাই ব্লাড প্রেশার নিয়ে আজকের যে চিকিৎসা সেটা প্রায় ব্যবসায় পরিণত হয়েছে। সেই জন্য যদি ব্লাড প্রেশারের সম্বন্ধে সঠিক তথ্য আপনাদের কাছে না থাকে আপনিও কিন্তু ঠকে যেতে পারেন। ব্লাড প্রেশার সম্পর্কে বলার আগে জেনে নিতে হবে যে ব্লাড প্রেশার কাকে বলে। আমাদের হৃৎপিণ্ড বা হার্ট সবসময় সংকোচন এবং প্রসারণ হচ্ছে, এর ফলে আমাদের ধমনী দিয়ে গোটা শরীরে রক্ত পৌঁছে যাচ্ছে। এই ধমনী দিয়ে রক্ত যাওয়ার সময় ধমনীর দেয়ালে যে চাপের সৃষ্টি করে সেই চাপকেই ব্লাড প্রেশার বলা হয়। এই ব্লাড প্রেশারের ক্ষেত্রে চারটি টার্ম খুব ব্যবহার হয়ে থাকে: সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, পালস প্রেশার এবং মিন প্রেশার। কিন্তু এই চারটি টার্ম আমাদের প্রয়োজন নেই। সাধারণভাবে আমাদের দুটি টার্ম জানলেই হবে, সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার। ওপরের প্রেশারটাকে সিস্টোলিক বলা হয় এবং নিচের যে প্রেশার সেটাকে ডায়াস্টোলিক বলা হয়। এই প্রেশার মাপার সম্পর্কে বলার আগে একটি কথা অবশ্যই বলা দরকার, আপনারা কখনোই ডিজিটাল প্রেশার মেশিনে প্রেশার দেখাবেন না। ডিজিটাল প্রেশার মেশিনে কখনো অ্যাকুরেট প্রেশার দেখাতে পারে না। আপনি 3 বার প্রেশার মাপবেন, 3 বার 3 রকম দেখাতে পারে। এই জন্য সবসময় যে অ্যানালগ প্রেশারের মেশিন আছে সেই প্রেশারের মেশিনেই প্রেশার মাপা উচিত এবং এই অ্যানালগ প্রেশার যন্ত্রের মাধ্যমেই সঠিক প্রেশারটা জানা যায়। এবার আসবো মেন জায়গায়, যে স্ক্যামটা হচ্ছে কোথায়। প্রেশারের এই স্ক্যামটি বুঝতে গেলে আপনাদেরকে জানতে হবে নর্মাল প্রেশার কাকে বলে। অনেকেই বলবেন 120/80 হলো নর্মাল প্রেশার। 120/80 নর্মাল প্রেশার, কিন্তু সেটা সবার ক্ষেত্রে নয়। শুধুমাত্র যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্যই 120/80 নর্মাল প্রেশার। নর্মাল প্রেশার সম্পূর্ণ নির্ভর করে বয়সের ওপর। বয়স অনুযায়ী মানুষের নর্মাল প্রেশার ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন যার 30 বছর বয়স তার একরকম নর্মাল প্রেশার হতে পারে, যার 50 বছর বয়স তার একরকম নর্মাল প্রেশার হতে পারে এবং যার 80 বছর বয়স তার একরকম নর্মাল প্রেশার হতে পারে। তাহলে নর্মাল প্রেশার এই বয়স অনুযায়ী কিভাবে ক্যালকুলেশন করা হবে? ক্যালকুলেশনটা এইভাবে হয় যে বয়সের সঙ্গে 90 যোগ করলে যেটা পাওয়া যায় সেটা সিস্টোলিক প্রেশার হিসাবে ধরা হয়। যেমন কারো বয়স যদি 30 বছর হয় তাহলে তার সঙ্গে 90 যোগ করলে অর্থাৎ 120 হলো তার সিস্টোলিক প্রেশার অর্থাৎ ওপরের প্রেশার। এবং যেটা পাওয়া যাবে তার সঙ্গে যদি 40 মাইনাস করা যায় সেটার ক্ষেত্রে ডায়াস্টোলিক প্রেশার পাওয়া যায়। যেমন 120 থেকে 40 বাদ দিলে হয় 80, তাহলে 80টা হলো ডায়াস্টোলিক প্রেশার। এইভাবেই প্রেশারটা ক্যালকুলেশন করতে হয়। আর ঠিক এই জায়গাতেই হয় স্ক্যামটা। আগেই বলেছি কিছু কিছু ডাক্তাররা আছে যারা এই প্রেশারের চিকিৎসাটাকে ব্যবসায় পরিণত করেছে। ধরুন একটা 40 বছরের রোগী ডাক্তারবাবুর কাছে প্রেশার দেখাতে গেল এবং ডাক্তারবাবু ওনার প্রেশার দেখলেন 130/90 এবং ডাক্তারবাবু রোগীটিকে বললেন আপনার প্রেশার খুব বেড়ে গেছে, এই জন্য আপনাকে প্রেশারের ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে। ঠিক এই জায়গাটাই আমাদেরকে সতর্ক হতে হবে। আমি আগেই বলেছি বয়স অনুযায়ী প্রেশার হয়। তাহলে যদি কেউ 40 বছর বয়সী রোগী থাকে তার যে স্বাভাবিক সিস্টোলিক প্রেশার সেটা 130ই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষের কাছে এই সম্বন্ধে সেরকম কোনো তথ্য থাকে না বলেই এইসব ডাক্তারবাবুরা এনাদেরকে নিয়ে এসব ব্যবসা করে থাকেন। আবার প্রেশার মাপার ক্ষেত্রে আরেকটি স্ক্যাম দেখা যায়। কেউ যদি অতিরিক্ত চিন্তাভাবনা করে বা অতিরিক্ত মানসিক চাপে থাকে তার প্রেশার টেম্পোরারি বাড়তেই পারে। কিন্তু এই সময় যদি কোনো ডাক্তারবাবুর কাছে যাওয়া হয়, উনি যদি প্রেশার দেখেন এবং প্রেশারের জন্য একটা মেডিসিন প্রেসক্রাইব করে দেন এবং সেটাকে সারা জীবন খেতে বলেন, তাহলে জানবেন যে এটাও একটি স্ক্যাম। টেম্পোরারি প্রেশার বাড়লে সেটার জন্য প্রেশারের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা যে কারণে বেড়েছে সেই কারণটা চলে গেলে কিছুদিন পর এমনিতেই আপনার প্রেশার নর্মাল হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম ব্যবসা, কিছু কিছু ডাক্তারদের কাছে এটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা জানে আমি যদি একটা রোগীকে প্রেশারের ওষুধ দিতে পারি তার থেকে সহজেই কিছু বাঁধা ধরা রোজগার পাওয়া যেতে পারে। ঠিক এই রকমই একটি রোগী কিছুদিন আগেই আমার কাছে এসেছিল। উনি যখন আমার কাছে প্রেশার মাপালেন তখন আমি প্রেশার দেখলাম একদম নর্মাল আছে, কিন্তু উনি যে ডাক্তারবাবুকে আগে দেখিয়ে এসছেন ওই ডাক্তারবাবু ওনাকে একটা প্রেশারের ওষুধ দিয়েছেন এবং সেটি সারা জীবন খেতে বলেছেন এবং রোগীটিও দীর্ঘদিন ধরে সেটাই করে চলেছিল। তার ফলে তার নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল। সেই কারণেই সে কিছুদিন ওই প্রেশারের ওষুধটি নিজে থেকেই বন্ধ রেখেছিল এবং বন্ধ রাখার পর আমাকে দেখাতে এসেছিল এবং যথারীতি নর্মাল প্রেশার দেখার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন আমাকে কি প্রেশারের ওষুধটা সারা জীবন খেয়ে যেতে হবে।
আমি ওনাকে বললাম না। তখন আমি ওনাকে একটা প্রশ্ন করলাম যে আপনি যখন ওই ডাক্তারবাবুর কাছে প্রেশার দেখাতে গিয়েছিলেন তখন কি কোনো মানসিক চাপে ভুগছিলেন? তখন উনি উত্তর দেন, হ্যাঁ, আমি তখন একটি বিশেষ মানসিক চাপে ছিলাম। তো স্বাভাবিকভাবে যেটা বললাম, মানসিক চাপ থাকলে প্রেশার বেড়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। সেই জন্য ওই সময় ওনার প্রেশারটা হয়তো বেড়েছিল, কিন্তু যখনই মানসিক চাপটা চলে গেল তখনই সেই প্রেশারটা কিন্তু নর্মাল হয়ে গিয়েছিল। কিন্তু ডাক্তারবাবুদের ব্যবসা, ডাক্তারবাবু তো ওষুধ সারা জীবন চালাতে হবে, ওনার ব্যবসা চলবে, সেই জন্যে ডাক্তারবাবু ওনাকে সারা জীবন ওষুধটা খেয়ে যেতে বলেছেন। তো সেই জন্যই আমি মনে করলাম এই ব্যাপারে সকলকে সতর্ক করা দরকার। তাই আজকের এই ভিডিওটা বানালাম শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য। এবার আরেকটি ব্যাপার নিয়ে আলোচনা করব, প্রেশারের ওষুধ মানে কি সারা জীবন খেতে হবে? এক্ষেত্রে আমার উত্তর হবে না, প্রেশারের ওষুধ কাউকেই সারা জীবন খেতে হবে না। যদি কেউ সঠিক নিয়ম মেনে চলে এবং সঠিকভাবে কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে ধাতুগত চিকিৎসা করায়, তাহলে তাকে প্রেশারের ওষুধ সারা জীবন খেতে হবে না। এমন অনেক রোগী আছে যারা হাই প্রেশারের রোগী ছিলেন, কিন্তু কিছুদিন হোমিওপ্যাথি চিকিৎসা করানোর ফলেই একদম প্রেশার নর্মাল হয়ে গেছে এবং ওষুধ না খেয়েও দীর্ঘদিন সেই প্রেশার নর্মালই আছে। তো প্রেশারের জন্য যেসব হোমিওপ্যাথিক ওষুধ আছে সেই সম্বন্ধে পরবর্তীকালে একটি অন্য ভিডিও বানাবো। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।